স্তব্ধ বলিউড। না, এবার আর মিরাকেল ঘটল না। 11ই নভেম্বর একইভাবে ছড়িয়ে পড়েছিল ধর্মেন্দ্রের মৃত্যুর সংবাদ। তবে গোটা দেশের প্রার্থনায় সেবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি। তবে এবার আর ফেরা হলো না। সোমবার বেলায় গোটা ভারতের বুকে নেমে এলো অন্ধকার। এদিন সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। মৃত্যুর সময় তার বয়স ছিল 90 বছর। কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। মৃত্যুর মুখ থেকে কয়েকবার ফিরে এলেও এই যাত্রায় আর জয় হলো না সোলের বীরুর। 6 দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন ধর্মেন্দ্র। 300টির বেশি ছবিতে অভিনয় করেছিলেন তার কেরিয়ারের ঝুলিতে রয়েছে বহু সফল হিন্দি ছবি। তবে ইন্ডাস্ট্রিতে এই যাত্রা খুব একটা সহজ ছিল না তার। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়েই মুম্বাই গিয়েছিলেন তিনি। তবে স্বপ্ন পূরণের পথে অর্থাভাবের সম্মুখীন হতে হয়েছিল তাকে। 1935 সালের ডিসেম্বর মাসে লুধিয়ানায় নাসরালি গ্রামে জন্মগ্রহণ ধর্মেন্দ্র। তার বাবা ছিল স্কুলের প্রধান শিক্ষক। তিনি চাইতেন ছেলের পড়াশোনা নিয়েই এগিয়ে যাক, কিন্তু পড়াশোনার চেয়ে সিনেমা নিয়েই বেশি মনোযোগী হয়ে পড়েছিলেন আমাদের বীরু। 1948 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় দিলীপ কুমার অভিনীত শহীদ। ধর্মেন্দ্র তখন 10ম শ্রেণীর ছাত্র। শহীদ ছবিতে দিলীপ কুমারের অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন ধর্মেন্দ্র। দিলীপ কুমারের অভিনয়ও তাকে এতটাই অনুপ্রাণিত করেছিল যে অভিনয়কেই পেশা হিসাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি। চোখে অভিনেতা হওয়ার অফুরন স্বপ্ন ছিল ধর্মেন্দ্র। তবে পরিবারের অর্থকষ্টের কারণে সেই স্বপ্ন থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছিলেন তিনি। পড়াশোনা শেষ করার পরই কম বয়সেই পরিবারের দায়িত্ব এসে পড়েছিল ধর্মেন্দ্রের কাঁধে। রেলের কেরানির পদে যোগ দিয়েছিলেন তিনি। মাসিক বেতন মাত্র 125 টাকা, কিন্তু চাকরিতে মন বসত না তার। ঘড়ি বাঁধার সময় চাকরি নিয়ে সন্তুষ্ট ছিল না ধর্মেন্দ্র। তিনি যে অভিনেতা হতে চান সে কথা ধর্মেন্দ্র তার মাকে জানিয়েছিলেন। তার মাই স্বপ্ন পূরণ করার জন্য সাহস জুগিয়েছিলেন ধর্মেন্দ্রকে। জনপ্রিয় পত্রিকা দ্বারা আয়োজিত নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড নামের জাতীয় স্তরের এক প্রতিযোগিতায় যোগ দিয়ে বিজয়ী হয়েছিলেন ধর্মেন্দ্র। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে চাকরি ছেড়ে লুধিয়ানা থেকে মুম্বাই চলে গিয়েছিলেন ধর্মেন্দ্র। কাজের জন্য পরিচালকদের দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতে হতো তাকে। অধিকাংশ দিনেই তার পকেটে থাকতো না খাওয়া দাওয়ার টাকা। অভিনয়ের কোনো সুযোগ না পেয়ে তিনি পাঞ্জাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন জীবনে। ধর্মেন্দ্র কেরিয়ারে কঠিন সময়ে বলিউডের কয়েকজন অভিনেতা তাকে সাহায্য করেছিলেন। শোনা যায় বলিপাড়ার এক পরিচালকের সঙ্গে ট্যাক্সিতে চেপে এক জায়গায় যাচ্ছিলেন ধর্মেন্দ্র, কিন্তু তার পকেটে ট্যাক্সির ভাড়া মেটানোর মতো টাকাটুকুও ছিল না। অন্যদিকে সেই পরিচালক নামার সময় ধর্মেন্দ্রর ভাড়া দিতে অস্বীকার করেছিলেন। সেই সময় বলি অভিনেতা শশী কাপুর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করেছিলেন ধর্মেন্দ্রকে। ট্যাক্সির ভাড়া মিটিয়ে খাওয়ার জন্য ধর্মেন্দ্রকে নিজের বাড়িতেও নিয়ে গিয়েছিলেন শশী কাপুর। বলি অভিনেতা মনোজ কুমারও উৎসাহ দিতেন ধর্মেন্দ্রকে। লক্ষ্যে পৌঁছানোর জন্য তাকে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন মনোজ। ধর্মেন্দ্রর জীবনে নাকি এমনও সময় এসেছিল যখন তার জামা কাপড় কেনার টাকাও ছিল না। বলিউডের গুঞ্জন মনোজ নাকি তাকে জামা কাপড় কেনার টাকাও দিয়েছিলেন। জাতীয় স্তর প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পরপরই মায়ানগরীর দরজা খুলে গিয়েছিল ধর্মেন্দ্রের সামনে। চুক্তি অনুযায়ী প্রতিযোগিতার পরেই একটি ছবির নায়ক হওয়ার কথা ছিল তার, কিন্তু দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও সেই ছবির কাজ শুরু হয়নি। 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে ছবিতে অভিনয় করে কেরিয়ার শুরু করেছিলেন ধর্মেন্দ্র, কিন্তু বক্স অফিসে সেই ছবি একেবারেই ব্যবসা করতে পারেননি। কেরিয়ারের শুরু 5 বছর ধর্মেন্দ্রর ভাগ্য শিখে ছেড়েনি। 1965 সাল পর্যন্ত 20টির বেশি ছবিতে অভিনয় করে ফেলেছিলেন তিনি, কিন্তু কোনো ছবি বক্স অফিসে তেমন সফল হয়নি। আর সেই সময়ই 1966 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ফুল और पत्थर। ধর্মেন্দ্রর সঙ্গে এই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল মীনা কুমারীকে। দীর্ঘ অপেক্ষার পর ধর্মেন্দ্রর ছবি বক্স অফিস থেকে ভালো উপার্জন করেছিল। তারপর থেকেই ধর্মেন্দ্রর কেরিয়ারের উপরের দিকে চড়তে শুরু করে। ফুল और पत्थर মুক্তির পরই সত্যকাম, শোলে, আঁখে, কর্তব্যর মতো ছবিতে অভিনয় করে প্রশংসা অর্জন করতে শুরু করেছিলেন ধর্মেন্দ্র। বলিউডের হিম্যানের তকমাও পেয়েছিলেন তিনি। 70 থেকে 80 দশকের মধ্যে বলিপাড়ার সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের মধ্যে তালিকায় নামও রেখেছিলেন তিনি। তবে বলিপাড়ায় কান ঘুষলেই শোনা যায় একটি জামা নাকি ভাগ্য ফিরিয়েছিল ধর্মেন্দ্র। সেই জামা পরে পরপর 3টি ছবিতে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র। 3টি ছবি বক্স অফিসে সুপারহিট হয়েছিল সেই সময়। 1968 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মেরে হামদম মেরে দোস্ত। এই ছবিতে শর্মিলা ঠাকুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন ধর্মেন্দ্র। এই ছবিতে চলে সজনা জাহা তক ঘটা চলে গানটিতে শর্মিলার সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছিল ধর্মেন্দ্রকে। পরের বছর 1969 সালেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আয়া সবন ঝুমকে। এই ছবিতে আশা পারেকের সঙ্গে জুটি
বেঁধে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র। ছবিতে সাতিয়া নেহি জানা রোমান্টিক গানের দৃশ্যে আসার সঙ্গে ধর্মেন্দ্রর রসায়ন ছিল প্রশংসাযোগ্য। আয়া 7 ঝুমকে মুক্তি পাওয়ার পর 1 বছর পরই 1970 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল জীবন মৃত্যু। এই ছবির রাখির সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল ধর্মেন্দ্রকে। জীবন মৃত্যু ছবিতে ঝিলমিল সিতারে কা গানের দৃশ্যে রাখির সঙ্গে রোম্যান্স করেছিলেন হিম্যান। 3টি ছবিতে নায়িকার বদল হলেও পরনের জামা বদলাননি ধর্মেন্দ্র। বলি পাওয়া সূত্রে খবর 1968 সাল থেকে 1970 সাল পর্যন্ত মুক্তি পাওয়া 3টে ছবির গানের দৃশ্যে হলুদ রঙের স্ট্রাইপ দেওয়া একটি জামা পরেছিলেন ধর্মেন্দ্র। এই জামাটি ধর্মেন্দ্র সৌভাগ্য বহনকারী। বলিপাড়ার কেরিয়ার শুরুর আগে মাত্র 19 বছর বয়সে 1954 সালে প্রকাশ কৌড়িকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। বিয়ের পরই 2 পুত্র সানি দেওয়াল এবং ববি দেওয়াল এবং 2 কন্যা বিজেতা এবং অজিতা জন্ম দিয়েছিলেন প্রকাশ। প্রথম স্ত্রীকে বিবাহ বিচ্ছেদ না দিয়েই দ্বিতীয় বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। বহু বছর পর সম্পর্কে থাকার পর 1980 সালের মে মাসে হেমা মালিনীকে বিয়ে করেছিলেন অভিনেতা ধর্মেন্দ্র। হেমার প্রথম ছবি তুম হাসিনা মে জওয়ান মুক্তি পেয়েছিল 1970 সালে। ক্যামেরার সামনে প্রেম করতে করতেই বাস্তবে একে অপরের প্রেমে পড়ে গিয়েছিলেন 2 তারকা। 70-এর দশকে ধর্মেন্দ্র এবং হেমা দুজনেই কেরিয়ারের শীর্ষে। পর্দার বাইরেও সেই সময় তাদের প্রেমের রসায়ন তুঙ্গে। সরাফত, নয়া জামানা, সীতা আর গীতা, দোস্ত, জুগনু, আজাদ, দিল লাগি শোলের মতো একাধিক ছবিতে অভিনয় করেছিলেন তারা। হেমা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন প্রথম দেখাতেই তিনি বুঝে গিয়েছিলেন যে ধর্মেন্দ্র তার মনের মানুষ। ধর্মেন্দ্রর সঙ্গেই সারা জীবন কাটাতে চান তিনি। কিন্তু ধর্মেন্দ্র তখন বিবাহিত এবং 4 সন্তানের পিতাও ছিলেন। বলিপাড়ায় শোনা যায় ধর্মেন্দ্র মনে মনে ভালোবেসে ফেললেও হেমা তার প্রতি নিজের আবেগ প্রকাশ করতেন না। পরে দুজনের সম্পর্ক আরো গাঢ় হওয়ার পরই ধর্মেন্দ্রকে মনের কথা জানিয়েছিলেন হেমা। কিন্তু এই সম্পর্কে ভবিষ্যতের কথা ভেবে আপত্তি জানিয়েছিলেন হেমার বাবা। বলিপাড়ার জনশ্রুতি হেমাকে একবার প্রেমের প্রস্তাব দিয়েছিলেন বলি অভিনেতা সঞ্জীব কুমার, কিন্তু নায়িকা সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় মন ভেঙে গেছিল সঞ্জীবের। শোলে ছবির সেটে দেখা হওয়ার পর আবার হেমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সঞ্জীব। সেই সময় ধর্মেন্দ্রের সঙ্গে সম্পর্ক ছিলেন হেমা। বলিউডের গুঞ্জন সঞ্জীবের বিরুদ্ধে নালিশ জানাতেও শোলের পরিচালক রমেশ সিপ্পির কাছে গিয়েছিলেন ধর্মেন্দ্র। শোলে ছবিতে এবং হেমার একসঙ্গে কোনো দৃশ্য যেন না থাকে সেই আবদারও করেছিলেন অভিনেতা প্রেমিক। এমনকি বলি অভিনেতা জিতেন্দ্রের সঙ্গেও নাকি বিয়ে ঠিক হয়ে গেছিল হেমার। মদ্যপ অবস্থায় সেই অনুষ্ঠান বাড়িতে গিয়ে অশান্তি করে হেমা জিতেন্দ্রের বিয়ে ভেঙে দিয়েছিলেন ধর্মেন্দ্র। 1980 সালে হেমাকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। বিয়ের 1 বছর পরই 1981 সালে প্রথম কন্যা সন্তান ঈশা দেওয়াল জন্মগ্রহণ করেছিলেন। তার 4 বছর পর 1985 সালে জন্ম দ্বিতীয় কন্যা সন্তান আহানা দেওয়াল। বাবার পদাঙ্ক অনুসরণ করে ধর্মেন্দ্র পুত্রকন্যা বলিপাড়ায় কেরিয়ার গড়ে তুলেছিলেন। তবে দেওয়াল পরিবারকে নাকি বলিউডে সবসময় কোণঠাসা করে রাখা বলেই ধর্মেন্দ্রর দাবি। দেওয়াল পরিবারের কোনো সদস্য সফল হলে তাদের নিয়ে কোনো আলোচনাই করা হয় না বলে দাবি করেছিলেন অভিনেতা। নিজের অভিজ্ঞতা উল্লেখ করতে গিয়ে ধর্মেন্দ্র জানিয়েছিলেন 1969 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সত্যকাম। ধর্মেন্দ্র বিপরীতে এই ছবিতে অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুর। ছবি বিশেষজ্ঞদের মতে ধর্মেন্দ্রর কেরিয়ারে সেরা ছবি সত্যকাম। এই ছবিতে অভিনয়ের জন্য বলিপাড়া থেকে কোনো সম্মান পাননি ধর্মেন্দ্র। এমনকি কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও দেওয়াল পরিবারের দিকে বিশেষ নজর দেওয়া হয়নি বলেও দাবি করেছিলেন অভিনেতা। 1983 সালে নিজের প্রযোজনা সংস্থা খুলেছিলেন ধর্মেন্দ্র। 2004 সালে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রাজস্থানের বিকানারে ভোটে দাঁড়িয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন অভিনেতা। 2012 সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছিল তাকে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ধর্মেন্দ্র। তখন থেকেই তার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিল বলিউড। শাহরুখ খান, সালমান খান, আমিষা প্যাটেলের মতো বলি তারকারা হাসপাতালে ধর্মেন্দ্রকে দেখতেও গিয়েছিলেন। হাসপাতালে চিকিৎসা চলাকালীন ধর্মেন্দ্রের মৃত্যুর ভুয়ো খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়তেই হেমা এবং ঈশা সমাজ মাধ্যমে সত্য জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। ধর্মেন্দ্র চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন বলেও জানান তারা। দিন কয়েক আগে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন অভিনেতা। বাড়িতেই তার চিকিৎসা চলছিল। ডিসেম্বর মাসেই 90-এ পূর্ণ হওয়ার কথা ছিলেন ধর্মেন্দ্র। আর ঠিক জন্মদিনের আগেই প্রয়াত হলেন বলিউডের হিটম্যান ধর্মেন্দ্র। ব্যুরো রিপোর্ট, ট্রাভো নিউজ বাংলা।